খরিদ্দারের হালচাল বুঝতে সেলিমের পাকা চোখ মোটেই ভুল করেন। ইনি যে রইস আদমি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আর পাঁচটা বড় লোকের থেকে খানিকটা আলাদাই মানুষটা। সাধারণত বড় লোকরা দাস বাজারে আসে ফুর্তির সামগ্রী জোগাড় করতে। সুন্দরী বাঁধের দিকেই তাদের নজর থাকে। যে যার হারেমের সৌন্দর্য বৃদ্ধি করতে চোখে আতশ কাচ নিয়ে ঘোরে এইসব বাজারে, কিংবা ফৌজের জন্য ভালো সৈন্য জোগাড় করাও এখানকার আরেকটা বড় উদ্দেশ্য। যুদ্ধের মাঠে আফ্রিকা থেকে আনা নানা উপজাতির মানুষ খুবই কার্যকরী। দুক্ষেত্রেই খরিদ্দারের চোখে মুখে খুঁতখুঁতানি থাকে। দোকান থেকে আর পাঁচটা জিনিস কিনতে যেরকম খুঁতখুঁতে নজর স্বাভাবিক, তাই দাস বাজারেও খাটে। দাসের কোনো রকম শারীরিক খুঁত মালিক বরদাস্ত করবেন না। বাঁধি হলে তো খুঁটিয়ে তার শরীর পর্যবেক্ষণটুকুই যথেষ্ট। মালিকের যদি শরীরের রক্ত গরম হয়ে যায় তবে বাঁধির দাম পাকা। বান্দার বেলায় ব্যাপারটা একটু আলাদা। যে কাজের জন্য তাকে কেনা হচ্ছে সেই সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় উতরতে পারলে তবেই তার বরাতে দাম জোটে। কিন্তু এই খরিদ্দার সেরকম কিছুই করবেন বলে মনে হচ্ছিল না সেলিমের। তিনি যেন খুব অনিচ্ছা নিয়ে এই বাজারে এসেছেন। কোনো ক্রমে এখান থেকে পালাতে পারলে বাঁচেন, কিংবা তার হয়তো আর পাঁচজনের মতো ঠিক জাগতিক চাহিদা নেই। দৈব দুর্বিপাকে এখানে এসে পড়েছে। তিনি বুঝি তার শরীর নয়, আত্মার জন্য কিছু খুঁজছেন। দাস বাজারের সঙ্গে ব্যাপারটা একেবারেই খাপ খায় না। কিন্তু আবার এই জায়গা ছাড়া তার আর কোনো গতি নেই। সেলিম অবশ্যই এত কিছু বুঝতে পারেনি, কিন্তু একটা খটকা তার লেগেছিল। আর পাঁচটা রইস খরিদ্দারের থেকে এই লোকটা এতটা আলাদা কেন? তবে তার এসবে কি বা যায় আসে? লোকটা কানা, খোঁড়া, উন্মাদ, বাচ্চা, যা ইচ্ছে নিয়ে যাক, ঠিকঠাক দাম পেলেই সেলিম খুশি। তুমি সমঝে হো না, আমার একটা বাচ্চা জরুরত। 10-এর বেশি বয়স হলে চলবে না। আমি কিন্তু 5 মাস খাটাবার জন্য বান্দা চাইছি না। শেষ কথাটা বলে একটু থমকে গেলেন খরিদ্দার। এই জায়গায় এইসব কথা বলা ঠিক নয়। হাজারটা ইনসান হাজার কিসিমের মতলব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে কি ক্ষতি করে দেবে কোনো ভরসা নেই। জানাব বুঝি দরবারে পেশ করার জন্য বান্দা খুঁজছেন? ছোট থেকে তৈয়ার করিয়ে নেবেন একেবারে। ইয়ে বিলকুল সহি সোচ है जनाब। যতই বখুবি বান্দা হোক, নবাবকে নিজের হাতে গড়ে নেওয়া বান্দা আলাগ বাত। সে কবিতা ভি পড়বে, হিসাব ভি করবে, আবার জরুরত পড়ে তো জং ভি লড়ে দেবে। সেলিম সমানে চেষ্টা করে যাচ্ছিল লোকটার আসল মতলবটা খুঁজে বের করার। চেহারা দেখে লোকটাকে বেশ কাজী গোছের মনে হয়। বহুত পড়ালেখা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে আল্লাহর কাছে নিজের প্রাণটা বাঁধা দিয়ে এসেছে। কিন্তু এসব লোক তো এই রাস্তায় আসার কথা নয়। খুব জোর নিজের নবাবের সাথে ফৌজি খুঁজতে আসে। আসল ব্যাপারটা ধরতে না পারা পর্যন্ত প্রাণটা ছটফট করছিল সেলিমের। তার এত কথার পরেও খরিদ্দার একটা কথা বলল না দেখে এই ছটফটানিটা আরো বেড়ে গেল। ততক্ষণে ওরা শামিয়ানা ছাড়িয়ে একটা অন্ধকার কুঠুরির সামনে এসে দাঁড়িয়েছে। এই বাজারের মধ্যে যে আবার কুঠুরি থাকতে পারে তা খরিদ্দারের জানা ছিল না। তিনি খানিকটা চমকে গেলেন। কুঠুরিটা দোতলা, একতলাটা আলাদা করা আছে। দোতলায় ওঠার সিঁড়ি রাস্তা থেকেই উঠেছে। সেলিম জিজ্ঞেস করল, তা জানাব কি হায়দ্রাবাদের নিজামের দরবারে নকরি করেন? খরিদ্দার বললেন, না। খরিদ্দারের এই ছোট্ট কথার উত্তরে সেলিম বুঝল লোকটা খুব একটা কিছু ভাঙতে চাইছে না। তবু কৌতূহলকে কি এত সহজে দমন করা যায়? বিশেষ করে আজকাল যা পরিস্থিতি, খবর হাওয়ায় উড়ছে। ভারতের কোন প্রান্তের কোন নবাবের হাঁড়ির খবর যে কোথায় বসে পাওয়া যাবে তা আগে থেকে আন্দাজ করা শক্ত। সেলিম কোনো মূল্যবান খবরের আশায় তার চেষ্টা চালিয়ে গেল। জিজ্ঞেস করলো, আচ্ছা আচ্ছা, তা জনাব আপ কাহা কে রহনে वाले हो? দিল্লি। এই কথাটা নেহাতি ইচ্ছে করে পারল সেলিম। খরিদ্দারের হাবে ভাবে দিল্লির কোনো ছাপ নেই। তবু একটা কিছু আন্দাজ করলে ঢিলটা কোথাও না কোথাও গিয়ে তো লাগবেই। খরিদ্দার বললেন, नहीं ঢাকা। तुम्हारा काम हुआ? अब अगर कुछ दिखाना है तो दिखाओ। অনেকক্ষণ ধরে তোমার বকবক শুনছি। সেলিম বুঝল
এবার এই কথা বের করার চেষ্টাটা বাদ দিতেই হবে, না হলে খরিদ্দার হাতের বাইরে চলে যেতে পারে। যদিও ঢাকা শুনে আর একটু খেজুর করতে সক্ষম ইচ্ছে করছিল তার। বাঙ্গালের হালত এখন গোটা ভারতের মধ্যে সবচেয়ে ভালো, কিন্তু তাই বলে ষড়যন্ত্রের ফিসফিস সেখানে থেমে নেই। ঢাকার জায়গায় এখন নাকি মুর্শিদাবাদ বলে একটা শহর ওখানের সবকিছু নিয়ন্ত্রণ করে। মুর্শিদ কুলি ততদিনে গোটা হিন্দুস্তানে পরিচিত, কিন্তু সদ্যই তার ইন্তেকাল হয়েছে। লোকটা নিশ্চয়ই মুর্শিদ কুলিকে দেখেছে। সেলিমের খুব ইচ্ছে করছিল ওখানকার ব্যাপারে, নবাব মুর্শিদ কুলি খানের ব্যাপারে খুঁটিনাটি জিজ্ঞেস করতে। দিল্লিতে যেভাবে পালা বদল হচ্ছে, তার সাথে বাঙ্গাল কেমন করে তাল রাখছে, সেসব কথা জানতে বড় ইচ্ছে করছিল সেলিমের। কিন্তু ততক্ষণে খরিদ্দার প্রায় যাওয়ার পথ দেখছেন। সেলিম তাকে আজকালো, আরে রুঠিয়ে মত জনাব, রুঠিয়ে মত, আসলে আমার আম্মার ঘর বাঙ্গালে কি না, তাই দু কথা। लेकिन छोड़िए वो सब। জাফর, এ জাফর, আরে মর গয়ে ক্যা? বাঙ্গাল থেকে মেহমান এসেছেন, দরওয়াজা খোলো জলদি। আরে এ জাফর। আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে একটা বেঁটে মতো লোক দরজা খুলল। দাস কারবারি আলমগীরের ফতোয়ায় জায়েজ হয়েছে বটে, কিন্তু মানুষের কারবার দিনের শেষে একটা খারাপ জিনিস। তার উপর সব দাস তো আর সোজা পথে আসে না। সেই ঘুরপথগুলোর জন্যই যেন এই লোকটার জন্ম হয়েছে। খরিদ্দারের খুব একটা পছন্দ হলো না তাকে। চোখ কুঁচকে তিনি লোকটার পাশ দিয়ে অন্ধকারের দিকে চেয়ে রইলেন। সেলিম বলল, আইয়ে জনাব, আইয়ে, আপ আজ কে লিয়ে হামারে মেহমান হ্যাঁ, অন্দর আইয়ে। একটাও শব্দ উচ্চারণ না করে রইস খরিদ্দার সেলিমের দেখানো পথে ঘরের ভেতর ঢুকল। একটা অনেক দিনের বন্ধ মোটকা গন্ধের সাথে খারাপ আতরের উগ্র গন্ধ মিশে ভেতরে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। তার উপর কোত্থেকে একটা নীলচে আলো এসে পড়েছে ঘরের মধ্যে, তাতে অন্ধকারটা আরো গভীর হয়েছে মাত্র। জাফর বলল, बैठिए जनाब, आपका ही कोठरी समझिए, कुछ इंतजाम करो। अच्छा अच्छा बादी है जनाब। জাফর নামের বেটে লোকটা কথা বলছিল। খরিদ্দার কিছু বলার আগেই সেলিম আটকালো তাকে। चुप कर बेवकूफ, बात करने का कोई तरीका नहीं आता। जनाब, थोड़ा शराब मंगाऊं, तंबाकू? खरीदार बोलें, शरीयत नहीं पढ़े हो तुम, हमारा काम अभी बाकी है। এইবার সেলিম সত্যি ভিড়মি খেল। রইস লোককে দোকানে এনে মদ তম্বাকু দেওয়াই নিয়ম, তেমন আদমি হলে বাঁদিও চলে। কিন্তু এই লোক যে বাঁদির শরীর ছোঁবে না, সেটা সেলিম আগেই বুঝেছিল। কিন্তু তাই বলে দাস বাজারে এসে শরিয়তের কথা বলছে, এ তো সত্যি আজব ইনসান। বাঙ্গাল বুঝি এইরকম লোক পয়দা করে? তাই মুর্শিদ কুলি জাঁকিয়ে বসেছিল। সেলিম বলল, জাফর, ও বাচ্চা লেকর আও জলদি। জাফর এইরকম নির্দেশের জন্য তৈরি ছিল না। সাধারণত কুঠুরিতে এসে দামি বাঁধি কিনে নিয়ে যায় আমিররা। কেউ হয়তো কোনো নবাবের বেগম ছিল বা কাফেরের ঘরের বউ। রূপ, যৌবন, মান, কুল, দৌলত সবই তাদের ছিল, শুধু ভাগ্যের ফেরে এই অন্ধকারে এসে পড়েছে। কিন্তু বাচ্চাটাকে কিনতে এত ইন্তজাম? बात सुनाई नहीं देता है क्या? बोला ना बच्चा लेकर आओ। সেলিমের দ্বিতীয় ধমকে হুঁশ ফিরল জাফরের। দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল সে। মাঝখানে সেলিম আর একটাও কথা বলল না। খরিদ্দারকে দেখে মনে হচ্ছে তিনি ভীষণ উদ্গ্রীব হয়ে উঠেছেন। কিছুক্ষণের মধ্যে জাফর একটা বাচ্চাকে নিয়ে বেরিয়ে এলো। নীলচে অন্ধকারে তার অবয়বটুকু ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। মুখ নিচু করে দাঁড়িয়ে আছে একটা বাচ্চার অবয়ব। সামান্য ঝনঝনিতে তার হাত পায়ের শিকলের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। সেলিম বলল, देखिए जनाब, ये बच्चा कोई मामूली घर का औलाद नहीं है। মিশর দেশের এক আমিরের ছেলে এই বাচ্চাটা। ওদের নিজেদের মধ্যেকার জঙ্গে বিছড়ে গেছিল। আমি এসব করে হাতগান করি না, আল্লাহর দরবারকে আমিও ডরাই, সির্ফ আপনি বলা ইসিলিয়ে। সেলিম নানা কথা বলে কুড়িয়ে পাওয়া বাচ্চাটার দর বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু খরিদ্দারের দিকে মুখ ফেরাতে সে দেখল তার দু চোখ বেয়ে জল পড়ছে। এই অন্ধকারের মধ্যে তিনি এক দৃষ্টে বাচ্চাটার দিকে তাকিয়ে